স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। দেখুন 21 জন আসছে, আর একটু ওয়েট করি। স্যার আমাদের স্যার একটা ফাইল কপি ফুল শেষ করেন নাই। হ্যাঁ, ওইটা একটু বলে দেবো। ওইটা ছোট ছিল, যেটুকু আছে ওইটা জাস্ট আমি বলে দিব। ওরিয়াসটা শেষ করেছিলাম, তাই তো? জি স্যার। আহ, এরপর থাকে ইপিডার্মিডিস এবং সেপ্রোফাইটিকাস। এইটা 4-5 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ তোমাদের এইভাবে শেষ করতে গেলে তো আর শেষ করা যাবে না। তোমাদের আশা করা যাচ্ছে নভেম্বরে যদি তোমাদের পরীক্ষা দাও, সেক্ষেত্রে একটু রেপিডলি যেতে হবে। এরকম সিচুয়েশন হতে পারে যে তোমাদের নভেম্বরে পরীক্ষা হয়ে যেতে পারে। তোমার 23 জন আসছো। আচ্ছা, আমরা শুরু করতে পারি নাকি? জি স্যার। আচ্ছা, আমার যে ফ্র্যাকশনটা বাকি ছিল, স্টাফাইলোকক্কাইয়ের দুইটি স্টেজ বাকি ছিল। একটা হলো স্টাফাইলোকাস এপিডার্মিডিস, স্টাফাইলোকাস সেপ্রোফাইটিকাস। এখান থেকে ভাই ভাই প্রশ্ন ধরবে, অবশ্যই ধরবে। প্রথমে আছে স্ট্রেপ্টোকক্কাস সেপ্রোফাইটিকাস। শোনা যাচ্ছে তো না? জি স্যার। এখানে কোশ্চেনটা করে হোয়াট আর দ্য ডিজিজ কজড বাই স্টাফাইলোকাস সেপ্রোফাইটিকাস। এটা কমন কোশ্চেন। অ্যান্সারটা হবে ইট ইট ক্যান কজেস ইউটিআই ইন ইয়াং ফিমেল। অ্যান্সার একটাই, ইট কজেস ইউটিআই ইন ইয়াং ফিমেল। এটা বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে আসছে। কোনো জায়গায় আছে রিপ্রোডাক্টিভ লাইফে হয়, কেউ বলছে সেক্সুয়ালি অ্যাক্টিভ লাইফে হয়। তো মূল জিনিসটা হলো ইট ক্যান কজ ইউটিআই। কাদের করবে? ফিমেলে। কোন বয়সে করবে? ইয়াং এজে। ইয়াং মানে ডেফিনেশন আমার বয়স কত থেকে কত, এটা এটা অত কিছু লাগবে না। আর থাকলো স্টেফিলোকাস ইপিডার্মিডিস। স্টেফ ইপিডার্মিডিস কি ডিজিজ করে? এটাও সেম, খুব বেশি করে না। ইট কজেস ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, and it can infect prosthetic device. প্রস্থেটিক ডিভাইস মানে কি? যেগুলো ফরেন বডি আমরা বিভিন্ন সময় বডির মধ্যে ইউজ করি। ফর এক্সাম্পল, আমরা এদের না ক্যাথেটার দিচ্ছি, তাই না? ক্যাথেটার, খেনিউলা। অর্থোপেডিক্সে তোমরা নেইলিং করে, নেইলিং, এই যে এগুলি।
তাহলে এই দুটো, এর বেশি কিছু লাগবে না। এখন চলে আসি আমরা স্ট্রেপ্টোকক্কাই। এটা ইম্পর্টেন্ট, ভাইবার সময় এটাও থাকবে। এটা তোমাদের দুইটা ইম্পর্টেন্ট তো। দেখো আজকের যে আমাদের অবজেক্টিভ, যে তোমাদের এরপর 11টা ক্লাস আছে তাই না? জি স্যার, জেনারেল 11 ফার্মাকোলজি। আচ্ছা 11টা। আমরা ঠিক ওই পর্যন্ত মানে জাস্ট 5 মিনিট আগে তোমাদেরকে ছেড়ে দিব। আর পার্সেন্টেজ নিব শেষ দিকে, শুধু অ্যাবসেন্ট গুলি। এখন 29 জন আছে, আর তোমার 31 তো। না স্যার, আমরা 38। 38, বাকি 6 জন কি পুরনো? জি স্যার, এখন স্যার 29 আছে। আচ্ছা 29 আছে, ওইটা পরে আমরা আরো পরে দেখে নিব। ওকে স্যার। দেখো আজকে আমাদের যে টপিকস গুলি আমরা আলোচনা করব, এটা হলো মূলত স্টেটোপায়োজেনিস নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এর আগে যেটা হয়, দুইটা ইম্পর্টেন্ট, স্টেটোককাসের মধ্যে স্টেটোপায়োজেনিস আর স্টেটোনিউমোনিক, এই দুইটা তোমাদের একটু লাগবে। স্টেটোকাস পায়োজেন্স এন্ড স্টেটোকাস নিউমোনি, এই দুইটাই তোমাদের একটু লাগবে। স্টেটোপায়োজেনিসটাই লাগবে ডিটেলস, নিউমোনি অল্প একটু লাগবে, যেন অ্যান্সার করতে পারো। অ্যাজিওল স্টেটোকক্কাই যদি আমরা যাই, এখন পায়োজেনিস নিউমোনি নেই, অ্যাজিওল স্টেটোকক্কাই, এটা হলো গ্রাম পজিটিভ কক্কাই। গ্রাম পজিটিভ কক্কাই, এখানে আবার বলে স্ফেরিক্যাল আর অভয়েড। কক্কাই মানে তো গোল, জি স্যার। কক্কাই মানে রাউন্ড। এটা একদম অ্যাকুরেট রাউন্ড না হইতে পারে, একটু অভয়েড হইতে পারে, এটা নিয়ে অত দরকার নাই। তোমরা বলবে গ্রাম পজিটিভ কক্কাই, কক্কাই মানে রাউন্ড। এটা সিঙ্গেল থাকতে পারে, অনেক সময় পেয়ারে থাকে। পেয়ারে বুঝো তো, আমরা পরে ছবি দেখাবো যে একসাথে না, একসাথে স্টেফিলোকক্কাই থাকে ক্লাস্টারে, বাট স্টেটোকক্কাই থাকে ইন চেইন। চেইন। দেখো এটার প্রায় 30 ডিফারেন্ট স্পেসিস আছে। এই যে দেখো, এই বাঁ দিকে ছবি দেখো, জাস্ট এরকম দেখা যায় চেইন। ডান দিকে যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, তাহলে এটা এরকম থাকে, এটা চেইনে থাকে, এটা থাকে চেইনে। জাস্ট এটা হলো একদম রিয়েল পিকচার গ্রাম স্টেনের। গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন চেইন, আর স্টেফিলোকক্কাই হলো গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন ক্লাস্টার। এগুলো এটা একটু বারবার শুনতে শুনতে হয়তো একটু হবে। এখানে একটু বোঝানো হয়েছে, অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে যে স্টেফিলোকক্কাই থাকে চেইনে বাট স্টেফিলোকক্কাই থাকে ক্লাস্টারে কেন? এরকমই, এগুলো কোনো বই পড়ে ওরকম হয়তো তোমরা হঠাৎ করে মনে হবে না। আগে কোশ্চেনটা একটু বোঝো, যে প্রশ্ন করে স্টেফিলোকক্কাই থাকে চেইনে, স্টেফিলোকক্কাই থাকে ক্লাস্টারে, কি রিজন? এটা হলো একটা হলো সেল ডিভিশন। দেখো যখন সেল ডিভিশন হয়, স্টেফিলোকক্কাই সেল ডিভিশন হয় একই প্লেনে, সেম প্লেন, দেখো একই প্লেনে ডিভিশন হচ্ছে। আর স্টেফিলোকক্কাই সেল ডিভিশন হয় মাল্টিপল প্লেনে, এবং ডিভিশনের পরে সেলগুলি একটা সেল থেকে আরেকটা সেল সেপারেট হয় না। এটা হলো বেসিক জিনিস, তোমাদের মানে এটা বুঝতে পারলে বলতে পারবা। তাহলে স্টেটোকক্কাই যখন সেল ডিভিশন হয় সিঙ্গেল প্লেনে, এন্ড স্টেফিলোকক্কাই ডিভিশন হয় মাল্টিপল প্লেনে, যার জন্য স্টেফিলোকক্কাই থাকে চেইনে, স্টেফিলোকক্কাই থাকে ক্লাস্টারে। কিছু ইম্পর্টেন্ট এন্টিজিং স্ট্রাকচার আছে, অ্যাজ হল স্টেফিলোকক্কাইতে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, যেটা অনেক সময় আমাদের ভিরুলেন্স ফ্যাক্টরের সাথে এটা চলে আসবে। একটা হলো সি কার্বোহাইড্রেট, সি মানে সেল ওয়াল কার্বোহাইড্রেট, আর একটা হলো এম প্রোটিন। এম প্রোটিন আসবে যখন আমরা রিমেটিক ফিভার করবো, তখন এম প্রোটিনটা আসবে। আর সি কার্বোহাইড্রেট আসবে যখন আমরা ক্লাসিফিকেশন করবো, ক্লাসিফিকেশনের সাথে তোমার সি কার্বোহাইড্রেট আসবে। এটা ইম্পর্টেন্ট না, এম প্রোটিনটা ইম্পর্টেন্ট। একটা টিক দিয়ে রাখো যে এম প্রোটিনের শর্ট নোট থাকে মাঝে মাঝে, রাইটের শর্ট নোট আর এম প্রোটিন, এটা সেকেন্ডারি আর টারশিয়ারি কোশ্চেন অনেক সময় থাকে। এম প্রোটিন এটা পড়বে আলাদাভাবে, এইটা ইম্পর্টেন্ট, এইটুকু লিখবে, এইটুকু লিখবে। ক্লাসিফিকেশন স্টেফিলোকক্কাই,
আমরা ক্লাসিফাই স্ট্রোকাই করতে পারি বিভিন্ন ভাবে। একটা হলো হিমোলাইসিস অন ব্লাড আগার, এইটাই মেইনলি তোমাদের এক নম্বর, যেটা হিমোলাইসিস অন ব্লাড আগারে বিশেষ করে আমরা স্ট্রোকাকে ক্লাসিফাই করতে পারি। সেকেন্ড ভাবে ক্লাসিফাই করতে পারি অ্যান্টিজেনিক কম্পোজিশন অফ দ্য সেলুলার কার্বোহাইড্রেট। ওই যে আগে বললাম এটা লেন্সফিল গ্রুপিং, এই দুইটাই মেইন ইম্পর্টেন্ট। 2 নম্বরটা অত জিজ্ঞেস করে না, যারা ভালো পারো তাদের হয়তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে লেন্সফিল গ্রুপিংটা কি, একটু স্টার্ট দিয়ে রাখো, অবসরে একটু দেখে নেবে লেন্সফিল গ্রুপিং। একবার পড়লেই হবে, যতটুকু মনে থাকবে মানে এটা মুখস্থ করতে হবে না, জাস্ট একবার দেখে নিবে। এরপরে আরো আমরা ভাগ করতে পারি এগুলিকে, ক্যাপসুলার পলিস্যাকারাইডে ভাগ করা যায়, এটা রিসার্চ পারপাসে হয়, তোমাদের ওরকম অত কিছু লাগে না। সাধারণ নিউমোকক্কাই লাগে, নিউমোকক্কাই যখন ভ্যাকসিন তৈরি করে তখন একটু পড়তে গিয়ে দেখবা যে কোন কোন ভ্যাকসিনে কি কি স্ট্রেইন আছে। আর একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, এটা সোললি রিসার্চ পারপাসে ইউজ হয়, এটা তোমাদের একদম টোটাল লাগবেই না। তোমাদের শুধু এটা একটা কমন সেন্স থাকতে হবে যে একটা স্ট্রেপ্টোকক্কাই কিভাবে ভাগ করতে পারি। ফার্স্ট অন অ্যাকর্ডিং টু হিমোলাইসিস কোথায়, ওয়ান ব্লাড আগার। সেকেন্ড অন বা অ্যান্টিজেনিক কম্পোজিশন অফ দ্য সেল ওয়াল, এই দুইটাই মেইন। আর স্ট্রেপ নিউমোনিয়া আমরা ক্যাপসুলের উপরে এটা স্ট্রেনগুলি ভাগ করতে পারি। এটা হলো ক্লাসিফিকেশন অফ স্ট্রেপ্টোকক্কাই। তোমাদের যেটা পরীক্ষায় থাকবে অথবা রিটেনে থাকতে পারে অথবা যেটা ধরবে, দিস ওয়ান, হাউ স্ট্রেপ্টোকক্কাই আর ক্লাসিফাই অন দ্য বেসিস অফ হিমোলাইসিস অ্যান্ড ব্লাড আগার। দেখা যাচ্ছে? জি স্যার। এখানে অ্যাকর্ডিং টু হিমোলাইসিস আমরা স্ট্রোকে ভাগ করতে পারি 3 ভাগে, আলফা হিমোলাইটিক, বিটা হিমোলাইটিক এন্ড গামা হিমোলাইটিক। এটা একটু কষ্ট করে লিখে নাও, কারণ জি স্যার। হয়তো তোমাদের আর জীবনে আর লেখা হবে না, এই ফার্স্ট এই লাস্ট, যেটুকু মনে থাকে। এবং এইটা হলো ধরবি, ভাই ভাই ধরে নাও তোমাদের 100% এই প্রশ্ন জিজ্ঞেস করবে, সবাইকে ধরবো, আমার বোর্ডে যদি থাকে প্রত্যেককেই ধরবো। তাহলে বেসড অন hemolysis and blood agar, Streptococcus can be divided into 3 groups: alpha hemolytic, beta hemolytic and gamma hemolytic. আলফা হেমোলাইটিক মানে হলো এখানে হিমোলাইসিস পার্শিয়াল। আচ্ছা, তোমরা কি ব্লাড আগার দেখেছো মিডিয়া? জি স্যার। ব্লাড আগার মিডিয়া তোমার দেখানো হয়েছে? ব্লাড আগার হ্যাঁ স্যার। দেখানো হয় নাই, তো ওখানে তো গ্যাপ রয়ে গেল। আচ্ছা, এটা যখনই তোমরা এখানে ওপেন হবে সাথে সাথে এগুলো দেখা দেবো। ব্লাড আগার প্লেটটা এখন ছবিতে দেখাবো, ছবিতে দেখবে, প্র্যাকটিক্যালি আমরা পরে দেখবো। আলফা হিমোলাইটিস হয় গিয়ে পার্শিয়াল হিমোলাইসিস হয়, আর বিটা হিমোলাইসিস হয় কমপ্লিট হিমোলাইসিস হয়। এটা ক্লিয়ার জোন অফ হিমোলাইটিক দেখা যায় ব্লাড আগারে। আলফা হিমোলাইসিস এক্সাম্পল হলো ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। এটা উল্টায় লিখবে না, তোমরা অনেকে উল্টায় লেখার সময় স্ট্রেপ্টোভিরিডেন্স লেখো, হবে না, লিখবে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। এর মধ্যে অনেকগুলি আছে, এটা একটা না, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই অনেকগুলি, এটা উল্টায় লিখবে না। সব জায়গায় কিন্তু স্ট্রেপ্টোকক্কাই আগে, পরে হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, তাই না? এটা কিন্তু এটা 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 আগে আছে, কিন্তু ভিরিডেন্সে দেখো উল্টানো আছে, কারণ এটার মধ্যে অনেকগুলি আছে। আর গামা হিমোলাইটিকে কোনো রকম হিমোলাইসিস হয় না। এই তিনটা শিখবে, তিনটা এক্সাম্পল একটু শিখবে, এটা রিটেনে থাকবে, ভাই ভাই ধরবে। এটা একটা ইম্পর্টেন্ট, একদম ফার্স্ট লাইনের কোশ্চেন। এইটা একটা ছবি, ছবিটা দেখো, বিটা হিমোলাইসিস দেখো, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা ছবি দিয়ে প্র্যাকটিক্যাল একটা পার্থক্য আছে। আলফায় দেখো পার্শিয়াল হয়েছে, আর গামায় দেখো কোনো হিমোলাইসিস নাই। এখানে গামা বিটা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা, পার্শিয়াল, কমপ্লিট, নো হেমোলাইসিস। ল্যান্সফিল গ্রুপিং এটা তোমাদের পড়াবো না, জাস্ট নিজেরা একটু দেখে নিবে। যারা একটু ভালো স্টুডেন্ট তারা একটু দেখে নেবে যে ল্যান্সফিল গ্রুপ করা হয়, শুধু একটু জানবে যে ল্যান্সফিল গ্রুপ করা হয় সেল ওয়াল কার্বোহাইড্রেট বেসিস করে ল্যান্সফিল গ্রুপ করা হয়।
এগুলো 19টা গ্রুপ আছে, এটা তোমার জন্য ডিফিকাল্ট, সবার জন্য লাগবে না। দেখো আমাদের কোনগুলি লাগে, স্ট্রোকাকাই যে এতগুলি স্পিসিসের মধ্যে আমাদের সাধারণত ডিজিজ যেগুলি করে আমরা তো গুলি করবো, যেসব স্পিসিস ডিজিজ করে সেগুলি আমরা পড়বো। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো, প্রথম হলো স্ট্রোকাপায়োজেন, এটা ইম্পর্টেন্ট একটা স্পিসিস ডিজিজ করে। সেকেন্ড স্ট্রেপ্টোগ্যালাক্সিয়া, এটাও ডিজিজ করে। এন্টেরোকাই, ইট ক্যান কজেস ডিজিজ। বেরিয়ান স্ট্রোকাই কজেস ডিজিজ, স্ট্রেপ্টোনিউমোনিয়া কজেস ডিজিজ। বেরিয়ান স্ট্রোকাই তোমাদের ডেন্টাল ক্রিজের জন্য একটা ইম্পর্টেন্ট একটা অর্গানিজম, এটা লাগবে। এটার মধ্যে অনেকগুলো স্পিসিস আছে, এটাও লাগবে, নামগুলি মুখস্থ করবে। ডিএনএস এর মধ্যে কি কি আছে এগুলো একটু পড়ে নিবে, কারণ এটা দে আর রেসপন্সিবল ডেন্টাল ক্যারিজ, এমনি বই আছে। এখন চলে আসছে স্ট্রেপ্টোপায়োজেনিস। স্ট্রেপ্টোপায়োজেনিস এটা এখানে তেমন কিছুই নাই এই পৃষ্ঠাটায়, জাস্ট এটা একটা বিটা হেমোলাইসিস করে, এটা হলো কজেস বিটা হেমোলাইসিস। এখন দেখো কি কি ইনফেকশন করে। ডিজিজ কজ বাই 3 মেকানিজম। স্ট্রেপ্টোপায়োজেনিস ডিজিজ করে 3 ভাবে, এটাও নোট করে নাও। একটা they causes disease by pyogenic inflammation, এক they causes disease by toxin production, and third one they produce disease by immunogenic mechanism. তাহলে ওরা ডিজিজ করতে 3 ভাবে, স্ট্রেপ্টোপায়োজেনিস ডিজিজ করে 3 ভাবে। একটা হলো pyogenic inflammation by production of toxin, এক্সোটক্সিন, যেহেতু গ্রাম পজিটিভ এটার কি থাকবে, এক্সোটক্সিন নট এন্ডোটক্সিন, তাই তো? জি স্যার। যেহেতু এটা গ্রাম পজিটিভ, ইট প্রডিউস এক্সোটক্সিন and it causes some important disease by immunogenic mechanism. এটা আসবো রিউমেটিক ফিভার এবং অ্যাকুট বুলিনারি নেফ্রাইটিস, দুটো ইম্পর্টেন্ট আসবে। তাহলে দেখলা এটা হলো 3টা মেকানিজম ডিজিজ করে। এখানে কিছু ভিরুলেন্স ফ্যাক্টর থাকে। কিছু ইম্পর্টেন্ট 3টা এনজাইম আছে যে রেসপন্সিবল ফর ভিরুলেন্স ফ্যাক্টর, এখানে 3টা নাম লেখা আছে। হায়ালুরিনিডেস, হায়ালুরিনিডেস, এই যে হায়ালুরিন, এটা কোথায় থাকে? এটা থেকে ইন্টারসেলুলার কানেক্টিভ টিস্যুকে অ্যাডহিয়ারে হেল্প করে। হায়ালুরিনিডেস এটাকে ব্রেক ডাউন করে এটা স্প্রেড করতে হেল্প করে। স্ট্রেপ্টোকাইনাস, আর একটা হলো ডিএনএস। এই 3টে ইম্পর্টেন্ট এনজাইম যারা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। এর মধ্যে স্ট্রেপ্টোকাইনাস, যেমন স্ট্রেপ্টোকাইনাসের ব্যবহার আছে কোথায় ব্যবহার হয় জানো? স্ট্রেপ্টোকাইনাস ব্লাড ক্লটিং। এইটা তোমার যখন মাইক্রো ভাস্কুলার থ্রোম্বোএম্বোলিয়া হয়, বিশেষ করে হার্টে যখন হয় তখন স্ট্রেপ্টোকাইনাস ইউজ করা হয়। এম্বোলিজম, যখন এম্বোলিজম হয়, এম্বোলিজম ডিজলভ করার জন্য স্ট্রেপ্টোকাইনাস ইউজ করে, এটা কমার্শিয়ালি পাওয়া যায়। দেখো এটা স্ট্রেপ্টোকাইনাস কি করে, ইটস অ্যাক্টিভেট প্লাজমিনোজেন টু ফর্ম প্লাজমিন। এই প্লাজমিন হুড ডিজলভস ফিব্রিন ইন ক্লট থ্রোম্বাই অ্যান্ড এম্বোলাই। তাহলে ইটস বেনিফিশিয়াল। যদি কোনো তোমার ভেসেল এম্বোলিজম হয়, তা সেক্ষেত্রে স্ট্রেপ্টোকাইনাস দিয়ে এটাকে ডিজলভ করা যায়, এবং এটা কিন্তু এখন প্র্যাকটিস হচ্ছে। ইম্পর্টেন্ট টক্সিন লাগবে না মনে রাখতে, জাস্ট কিছু টক্সিনও আছে, ওই যে বললাম দে প্রডিউস সাম এক্সোটক্সিন। হিমোলাইসিন, হিমোলাইসিন 2 রকম আবার, স্ট্রেপ্টোকাইনাস ও এন্ড স্ট্রেপ্টোকাইনাস এস। তোমরা কতটা আছে, তোমাদের 2টা ব্যাকটেরিয়া ভালো করে পড়তে হবে, স্ট্রেপ্টোকাইনাস স্টেফিলোকক্কাই, এটা লাগবে। ওদের একটা টক্সিন হলো হিমোলাইসিন। হিমোলাইসিন মানে কি, যারা ব্রেকডাউন আরবিসি, ওই যে আমরা দেখালাম না যে আলফা হিমোলাইটিক, বিটা হিমোলাইটিক, it is due to because they produce hemolysin. Hemolysin নাম থেকে বোঝা যায় this damage the host cell.
মানে এখানে কোন আরবিসি, হিমো মানে তো আরবিসি ভাঙ্গে। এটা আবার 2 টাইপ, স্টেপ্টো স্টেপ্টো এস। এটা যাদের সামর্থ্য আছে একটু পড়ে নিবে, তোমাদের লেভেলে হয়তো আমরা ওইভাবে ধরবো না। লাগবে না। M14, এটা ইম্পর্টেন্ট, এটা আসবে শর্ট নোটের, M14 লাগবে। এটা কি? হেয়ার লাইক প্রজেকশন ফ্রম দ্য সেল ওয়াল। এটা কয়েলড স্ট্রাকচার, coiled structure attached to the cell membrane. এটা কি করে? It is antiphagocytic activity. এটা একটা antiphagocytic activity আছে। This line is important, দেখো, strain lacking of important avirulent। একটা স্টেরোকাকায় সবকিছু আছে কিন্তু প্রোটিন নাই, এটা হলো অ্যাভিরুলেন্ট। নাইসিয়া গন্ধনিয়া মনে আছে? এটা কি বলেছিলাম? যাদের ফিমব্রিয়া নাই তারা অ্যাভিরুলেন্ট। এখানে সেম, স্টেরোকাকায় যাদের M14 নাই সেটাও অ্যাভিরুলেন্ট। লাগবে না M14, যেটুক বলছে এটুক, এর বাইরে আর লাগবে না। বাইরে যারা তোমরা ভালো, এটা নিজেরা আর একটু পড়ে নিবে। আমি যেটা ইম্পর্টেন্ট বললাম একটুকুই, বাকি যেগুলো আছে ফর গুড স্টুডেন্টস। এটা আগে একটু দেখিয়েছিলাম যে কি কি ডিজিজ এরা করতে পারে, হয়তো মনে আছে। একটা হলো যে ইনভেশন করে, টক্সিন মিডিয়েটেড ডিজিজ করে, একটা টক্সিক শক সিনড্রোম। টক্সিক শক সিনড্রোম কিন্তু ইস্যু ছিল, স্টেফিলোকক্কাই তো ছিল, তাই তো? হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ ছিল, টক্সিক শক সিনড্রোম স্টেফিলোকক্কাই তো ছিল। তোমার এখানে বলতে হবে স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম, স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম। তারপর হলো ইট ক্যান কজ স্কারলেট ফিভার। আর দুটো ডিজিজ করে, ডিলেড ডিজিজ করে, একটা হলো অ্যাকুট হেপাটিক ফিভার এন্ড অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। দিস টু আর ইমিউন মিডিয়েটেড। এটা পরে আসবো, ডিটেইলস লাগবে, শর্ট নোট থাকে। তাহলে যে দুটো ইমিউন মিডিয়েটেড ডিজিজ করে সেটা অ্যাকুট হেপাটিক ফিভার এন্ড অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, এই প্রশ্নটা ভালো করে শুনবে। যখনই কোনো প্রশ্ন করবে হোয়াট আর ডিজিজ কজ বাই স্ট্রেপ্টোকক্কাই পায়োজেনিস, প্রথমে অ্যান্সারটা হবে কি লেখা আছে এখানে? দেখা যাচ্ছে? স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিস। স্টার্ট দরকার নাই, প্রথমেই বলবে ফেরিনজাইটিস দিয়ে স্টার্ট করবে। যখনই প্রশ্ন করবে হোয়াট আর ডিজিজ কজ বাই স্ট্রেপ্টোকক্কাই, ফার্স্ট অ্যান্সার হবে ইট কজেস ফেরিনজাইটিস। এরপরে যা বলো। স্যার এখানে স্যার আলাদা করে বলতে হবে না, যেমন পাইওজেনিক, টক্সিজেনিক, ইমিউনোজেনিক এভাবে আলাদা করে বলতে হবে না? ওইটা পারলে তো আরো ভালো, ওইটা পারলে আরো ভালো। প্রথম যদি এরকম যে ভাইবার সময় অত কিছু অত থাকে না, অত তোমাদের মন থাকে না, পারলে তো ভালো। না পারলে যে হঠাৎ ডিজিজ কজ স্ট্রোক হয়, স্টার্ট করবো ফেরিনজাইটিস, টনসিলাইটিস। আচ্ছা, ফেরিনজাইটিসের মধ্যে এটা টোটাল ফেরিনজাইটিসের উপরে আর বেশি কিছু লাগবে না। ইনকিউবেশন পিরিয়ডটা সাধারণত বাচ্চাদের বেশি হয়, ফেরিনজাইটিস 5 থেকে 15 বছরের মধ্যে বেশি হয়। এটা আর লাগবে না, ফেরিনজাইটিস শেষ। এটা একটা দেখো, ফেরিনজাইটিস একটা পিকচার। Then it can cause cellulitis. It can cause cellulitis. আমরা কিন্তু স্ট্রেপ্টোকক্কাইতে স্টেফাইলোতে কি বলেছিলাম? স্টেফাইলোতে বলেছিলাম ফলিকুলাইটিস, কার্বোঙ্কেল, ফারাঙ্কেল, তারপর ছিলাম সেলুলাইটিস। এটা কিন্তু it can cause cellulitis. Cellulitis এটা আগে আসবে। Cellulitis মানে কি? যদি cellulitis, what does it mean? Acute infection of skin and subcutaneous tissue. Cellulitis বোঝার জন্য সিম্পল, হঠাৎ করে মনে হয় না হঠাৎ সেলুলাইটিস। সেলুলাইটিস হলে ইনফেকশন অফ স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। শুধু স্কিন ইনফেকশন আমরা সেলুলাইটিস বলি না। যেমন ফলিকুলাইটিস, এটা সেলুলাইটিস না। ফারাঙ্কেল, এটা সেলুলাইটিস না। সেলুলাইটিস হইতে গেলে স্কিন ইনফেকশন লাগবে, সাথে সাবকিউটেনিয়াস টিস্যুর ইনফেকশন লাগবে। সাধারণত কখন হয়? ইউজুয়ালি হয় আফটার বার্ন, সার্জিক্যাল ইনফেকশন এন্ড ট্রমা। তোমরা সেলুলাইটিস তোমরা যদি
ওয়ার্ডে যাও, সার্জিক্যাল ওয়ার্ডে দেখবা যে অন্য ইনফেকশন গুলি দেখবে, এগুলি কিছু কিছু সেলুলাইটিস। কিন্তু আমাদের এখন যা আমাদের স্টাডিতে দেখা যায় আসলে স্টাফিলোকক্কাই বেশি, স্টাফিলোকক্কাই অনেক বেশি, সে তুলনায় স্ট্রেপ্টোকক্কাই অনেক কম। রেশিও করলে 1:10 হবে, 10টার মধ্যে একটা দেখা যাবে স্ট্রেপ্টোকক্কাই, 9টা হলো স্টাফিলোকক্কাই। তাহলে ইউজুয়ালি সেলুলাইটিস হয় আফটার বার্ন যদি হয়, সার্জিক্যাল ওন ইনফেকশন যদি হয়, ট্রমা যদি হয়, ক্যারেক্টারাইজড বাই লোকাল পেইন, টেন্ডারনেস, সুইলিং লাগবে না। দেখো এখানে একটা সেলুলাইটিস, স্কিন ইনফেকশন এন্ড ইরাইসিপ্লাস। এই টার্মগুলি তোমাদের কাছে একটু আনকমন লাগবে, আমাদের কাছে আনকমন লাগে কারণ এই শব্দগুলো এরকম শুনি না। ইরাইসিপ্লাস, এখানে হলো সেলুলাইটিস, এখানে কি হবে, প্রিডোমিনেন্ট লিম্ফেটিক ইনভলভমেন্ট, এখানে লিম্ফেটিক চ্যানেলগুলি ইনফেক্ট হবে। এটাও সেলুলাইটিস এক ধরনের, বাট এখানে লিম্ফেটিক গুলি ইনভলভমেন্ট বেশি হবে, বাকি সাইন সিম্পটম একই রকম। পায়োডার্মাল ইমপেটিগো, একটা শর্ট নোট অনেক সময় থাকে, ইমপেটিগো অনেক সময় থাকে। থার্ড লাইনে কোশ্চেন, ফার্স্ট লাইন না সেকেন্ড লাইন, যদি তোমাদের যখন রিটেন কোশ্চেন হয়, রিটেন কোশ্চেন একটা প্যাটার্ন থাকে আমরা যেটা ফলো করি, তোমাদের 40% কোশ্চেন থাকে একদম কমন, সবাই পারবে মোটামুটি যারা পড়ে, বাকি 30% 40% থাকবে যারা একটু পড়ে, আর 10% থাকে একটু রিমোট, যারা কম পড়ে পারবে না। সেক্ষেত্রে পায়োডার্মা ইমপেটিগোর শর্ট নোট থাকতে পারে, 2 মার্কের 2.5 মার্কের থাকতে পারে, এখানে একটু একটু দেখে নেবে, জাস্ট একবার পড়লেই হবে। এইসব জায়গায় খুব ডিটেলস লাগবে না, অল্প লিখতে পারলেই হবে। এগুলো কমন দেখা যায় আমাদের দেশে শীতের সময়, এগুলি এরকম কমনলি দেখা যায়। এরকম দেখছো কোনো? জি স্যার। এটা আর একটা ডিজিজ করে, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস ইজ এ ভেরি সিভিয়ার কন্ডিশন, এটা মরবিডিটি রেট ভেরি হাই। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, আর একটা নাম হলো স্ট্রেপ্টোকক্কাল গ্যাংগ্রিন। স্ট্রেপ্টোকক্কাল গ্যাংগ্রিন একটা গ্যাস গ্যাংগ্রিনের মতো অনেকটা। It involves the deeper subcutaneous tissue and fascia, covering fascia. The mortality is very high, even with appropriate treatment. It can cause a scarlet fever. এটাও ডিটেলসে আমি যাব না, তোমরা একবার শুধু বই থেকে পড়বে, যেটুকু মনে থাকে সেটি আনাপ। এগুলো শুধু নাম বললে হবে, ডিটেলসে আর যাবে না। যদি না ওরকম দু একটা আপনার প্রশ্ন রিটেনে থাকে, ভাই 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 না, এটা রিটেনে অনেক সময় শর্ট নোটের মধ্যে কিছু অ্যাবনর্মাল আসে, সেখানে স্ক্যাটারেড ফিভার। তোমাদের ডেন্টাল দেওয়ার সম্ভাবনা খুবই কম, তো দেওয়া যাবে না এটা বলা যাবে না, কারণ স্টেপ টু স্টেপ ভেরি ইম্পর্টেন্ট। এখন তোমাদের কোর্সও 5 বছর, সময় বেশি পাচ্ছি, সে কারণে যখন কোশ্চেন করা হয় সে হয়তো এগুলো হয়তো কিছু দিয়েও দিতে পারে। স্ক্যাটারেড ফিভার শুধু একবার দেখবে, জাস্ট এটা একবার পড়ে যাবে, অমন কিছু না। এখান থেকে আসো, দিস ইজ ইম্পর্টেন্ট। রিউমেটিক ফিভার, একুট রিউমেটিক ফিভার, এটা একদম ধরবেই পরীক্ষায়। যদি স্ট্রেপ্টোকক্কাই কারো কোনোভাবে পরীক্ষায় আসে, এটা ধরবেই। তোমাদের এটা পরীক্ষায় বিশেষ করে রিটেনে শর্ট নোটে দুইটার একটা, যদি এই বছর যদি রিউমেটিক ফিভার থাকে, পরের বছরে তোমার থাকবে এজিয়ান। এটা তোমরা যদি গত প্রশ্ন অ্যানালাইজ করে দেখো, বহুবার এটা আসছে। আর ভাই ভাই তো একদম অবধারিত পাবে,
স্ট্রেপ্টোকক্কাই যদি জিজ্ঞেস করে রিউমেটিক ফিভার জিজ্ঞাসা করবি। তো এটা হলো কি রিউমেটিক ফিভার ডিটেলস একটু পড়বে, আমি যেরকম ধারণা দিচ্ছি দিব, নিজেরা নিজের মতো করে বুঝে নিতে হবে। প্রথমে যেটা নন সাপোর্টিভ ইনফ্লামেটরি রিলেশন, এটা হলো নন সাপোর্টিভ যেহেতু ইমিউন মেকানিজম, আগে এটা কিন্তু বলে আসছে এসছে ইমিউন মেকানিজম। ইমিউন মেকানিজমে যেটা হয় নন সাপোর্টিভ ইনফ্লামেশন বেশি হয়, কারণ এখানে অ্যান্টিজেন অ্যান্টিজেন রিঅ্যাকশন হয়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, কমপ্লিমেন্ট মিডিয়েটেড ইনফ্লামেশন হয়, কাজে এখানে পাস তৈরি হয় না। পাস তৈরি হয় ইউজুয়ালি বলা হয় নন সাপোর্টিভ। ইউজুয়ালি কোথায় ইনফেক্ট হয়? হার্ট, জয়েন্ট, সাবনার্ভাস টিস্যু এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই জায়গাগুলি মেইনলি ইফেক্ট হয়। তো হলো হার্ট, সেকেন্ড জয়েন্ট, then subcutaneous tissue, then central nervous systems. এরপর লাইনটা দেখো, usually follows an upper respiratory infection with group A Streptococcus। তার মানে কি এটা হওয়ার আগে একটা, এটার নাম হলো দেখো হেডিংটা হলো পোস্ট স্ট্রেপ্টোকক্কাস সিকুইলি। তার মানে কি আগে একটা ইনফেকশন হতে হবে, স্ট্রেপ্টোকক্কাই দিয়ে একটা ইনফেকশন হতে হবে। ইউজুয়ালি রিউমেটিক ফিভারে যেটা হয় ইউজুয়ালি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। তার মানে কি আপার রেসপিরেটরি ইনফেকশন কি দিয়ে শুরু করেছিলাম? শব্দটা কি ছিল? জি স্যার। যে রেসপিরেটরি ট্র্যাক্টে স্ট্রেপ্টোকক্কাই কি ইনফেকশন করে? কি দিয়ে শুরু করবে? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন স্যার। ফ্যারিঞ্জাইটিস। ফ্যারিঞ্জাইটিস। তা শুরু করে তাকে একটা ফ্যারিঞ্জাইটিস হইতে হবে। ফ্যারিঞ্জাইটিস হওয়ার পরে দেখো 1 থেকে 5 সপ্তাহ পরে তোমার এই রিউমেটিক ফিভারের সাইন সিম্পটম গুলি শুরু হয়। ল্যাটেন্সি হলো 1 থেকে 5 সপ্তাহ, মানে কি এই সপ্তাহে প্রথমে একটা ডিজিজ হলো, তারপর পেশেন্টটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে 1 থেকে 5 সপ্তাহ পরে গিয়ে তোমার রিউমেটিক ফিভারের যে সাইন সিম্পটম গুলি কি আমরা সেগুলো আসবো, সেগুলো হবে। তার মানে কি এই সময় এর অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি গুলি বিভিন্ন অ্যান্টিজেনের সাথে অ্যাটাচড হয়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে। এখানে একটা ডাটা আছে, তোমাদের ডাটা লাগবে না, সাধারণত দেখা গেল মানে এমনি যে ডাটা আছে দেখা ফ্যারিঞ্জাইটিস যাদের হয় 3% এর মতো, মানে টোটাল একটা ডাটায় দেখা যাচ্ছে যে যাদের ফ্যারিঞ্জাইটিস হয় এর মধ্যে মাত্র 3% তোমার আলটিমেটলি রিউমেটিক ফিভার দেখা যায় যদি ঠিকমতো ট্রিটমেন্ট করা না হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। কিউটেনিয়াস ইনফেকশন ডু নট লিড টু দ্য অ্যাকুট ফিভার। কারণ স্ট্রেপ্টোকক্কাস ফ্যারিঞ্জাইটিস করতে পারে, স্কিন ইনফেকশন করতে পারে, আমরা সেলুলাইটিস বলেছি স্কিন ইনফেকশন করতে পারে, কিন্তু স্কিন ইনফেকশন করার পরে রিউমেটিক ফিভার হয় না। ফ্যারিঞ্জাইটিস বা রিউমেটিক ফিভার হয়, স্কিন ইনফেকশন পরে হয় গিয়ে অ্যাকিউট গ্লুমেরুলোনেফ্রাইটিস। এটা একটু আরেকটু ডিটেলস যে কোন কোন স্ট্রেনগুলি, যে এম প্রোটিনে ভাগ করে অনেকগুলো স্ট্রেন করা হয়, এগুলি তোমাদের লাগবে না। কোন কোন স্ট্রেন খালি বলবে যে সব স্ট্রেনগুলি রিউমেটিক ফিভার করে না, কিছু কিছু স্ট্রেন রিউমেটিক ফিভার করে। অ্যাকর্ডিং টু এম প্রোটিন বেসিস করে, অ্যাকর্ডিং টু এম প্রোটিন বেসিস করে স্ট্রোকে অনেকগুলি স্ট্রেনে ভাগ করা যায়। এদের সব স্ট্রেনগুলি রিউমেটিক ফিভার করে না, কিছু কিছু স্ট্রেন রিউমেটিক করে। দেখো যে 1, 3, 5 এই যে কতগুলি নাম লিখছি, এগুলি জাস্ট একটু ধারণা রাখবা যে সব স্ট্রেনগুলি রিউমেটিক ফিভার করে না। রিউমেটিক ফিভার করার জন্য কতগুলি স্ট্রেন লাগে, এটা বলি আমরা রিউমেটোজেনিক স্ট্রেন, রিউমেটোজেনিক স্ট্রেন বলি। এই লাইনটি ইম্পর্টেন্ট। রোল অফ এম প্রোটিন ইন প্যাথোজেনিস অফ, এখানে আনক্লিয়ার না, একটা দুইটা হাইপোথিসিস আছে, এটা আনক্লিয়ার, তোমরা বলবে না, তোমাদের জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য রোল অফ এম প্রোটিন ইন প্যাথোজেনিস অফ রিউমেটিক ফিভার। এখানে শুধু তোমরা এই 1 নম্বরে যেটা লিখছে এইটাই শুধু লেখো, 2 না। ডিউ টু স্ট্রাকচারাল ফিচার, এই লাইনটা পুরোটাই লেখো, পরে আমি মিনিং করতেছি। তোমাদের প্রশ্নটা হবে অথবা রিটেনে আসবে, গিভ দ্য প্যাথোজেনিস অফ রিউমেটিক ফিভার। ভাইবা জিজ্ঞেস করবে রিউমেটিক ফিভার কিভাবে হয় বলো। এখানে প্রথম হচ্ছে যেখানে এম প্রোটিনের একটা বিশাল রোল আছে,
কি রোল? ডিউ টু দ্য স্ট্রাকচারাল ফিচার M protein elicit the production of antibodies cross reactive with the host myosin. এটা হলো ইসের হার্টের বেলায়। এখানে অনেকগুলি জিনিস আছে যেখানে ক্লিয়ার করা নাই, এটা আমরা পরে ক্লিয়ার হব। প্রথম কি? ইলিসিট প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ ক্রস রিঅ্যাক্টিভ উইথ দ্য হোস্ট প্রোটিন। এই যে ক্রস রিঅ্যাকশন, এটা এখানে এক্সপ্লেনেশন আছে ক্রস রিঅ্যাকশন কেন করে, কিসের জন্য করে। সেকেন্ড ওয়ান লাগবে না, সেকেন্ড ওয়ান লাগবে না, এটা কারণ এটা তোমাদের এক্সপ্লেন করতে পারবে না। আচ্ছা, এখানে আমি একটু এমনি মুখে বলে দিচ্ছি, আমরা যেটা ভাই ভাই শুনতে চাই, বই আছে। এম প্রোটিন প্রথম কি হলো? রিউমেটিক ফিভারে প্রথমে কি হবে? ফেরেঞ্জাইটিস হবে। ফেরেঞ্জাইটিস কি দিয়ে হবে? স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ এ বিটা হেমোলাইটিক অ্যাসিড। স্ট্রেপ্টোপায়োজেনিস। স্ট্রেপ্টোপায়োজেনিসের মধ্যে ইনফেকশন হবে। এর মধ্যে অনেকগুলো এন্টিজেনিক স্ট্রাকচার আছে। একটা হলো এম প্রোটিন। একটা ব্যাকটেরিয়া কিন্তু অনেকগুলি এন্টিজেনিক স্ট্রাকচার থাকে, তাই তো? ওর মধ্যে একটা এন্টিজেন হলো এম প্রোটিন। এম প্রোটিনের এগেইনস্টে যে অ্যান্টিবডি হবে, দিস অ্যান্টিবডি cross reacts with the different antigen of the body. অ্যান্টিজেনগুলি কোথায় আছে? একটা হলো হার্টে আছে, সাবক্লিনিয়াস টিস্যুতে আছে, জয়েন্টে আছে এবং ব্রেইনে আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে। এটা আরো ডিটেলস আছে, তোমাদের একটু পড়তে হবে কারণ লেকচারে এত সম্ভব না। এখন এই যে এম প্রোটিন, এরপরে বলে এম প্রোটিন হার্টের সার্কুলিমার সাথে ওরা সাধারণত হোস্ট মায়োসিন। এম প্রোটিন ইনফেকশন হলো, কি দিয়ে ইনফেকশন হলো? স্ট্রেপ্টোপায়োজেনিস দিয়ে। এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। ইউজুয়ালি অ্যান্টিবডি বাইন্ড করে কার সাথে? নর্মাল যে আমরা বলি একটা অ্যান্টিজেন এগেইনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয় তখন কার সাথে বাইন্ড করে? উইথ স্পেসিফিক অ্যান্টিবডি, উইথ স্পেসিফিক অ্যান্টিজেন। স্পেসিফিক অ্যান্টিবডি বাইন্ড উইথ দ্য স্পেসিফিক অ্যান্টিজেন। তার মানে কি? যে অ্যান্টিজেনের এগেইনস্টে এটা তৈরি হলো, ঠিক সেই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তাই তো? এটা ক্লিয়ার কিনা? একটা অ্যান্টিজেন শরীরে এন্ট্রি হলে তার এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, দিস অ্যান্টিবডি বাইন্ড অনলি উইথ দিস অ্যান্টিজেন। এটা হলো স্পেসিফিক। কিন্তু এখানে কি হয়? এম প্রোটিনের ক্ষেত্রে দেখা যায় যে এম প্রোটিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, দিস অ্যান্টিবডি বাইন্ড উইথ এম প্রোটিন অলসো। এর সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরেও এছাড়াও দেখা যায় বডির আরো কিছু কিছু স্ট্রাকচারের সাথে বাইন্ড করে। একটা হলো হার্টের সার্কুলিমা, লাইনিং এপিথেলিয়াম অফ দ্য জয়েন্টস। কেন? ওইখানকার যে প্রোটিন, যে সার্কুলিমার যে প্রোটিন, এর সাথে এম প্রোটিনের মলিকুলার মিমিকারি আছে। মলিকুলার, একটা নোটে লেখা রাখো, মলিকুলার মিমিকারি। তার মানে কি? একই রকম যে এম প্রোটিন যে স্ট্রাকচার, এইটার স্ট্রাকচার একদম সার্কুলিমার যে স্ট্রাকচারের সাথে প্রায় মিলে যায়, যে কারণে অ্যান্টিবডিগুলি এম প্রোটিন ছাড়াও এইসব স্ট্রাকচার বাইন্ড করে। এটা ক্লিয়ার কিনা? সেটা ক্লিয়ার না হলে আমরা এটা আবার রিভিউ একটা সময় নিব, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন দেখো রিউমেটিক ফিভারে কি হয়। রিউমেটিক ফিভারে মেইনলি যেটা হয়, রিউমেটিক ফিভারে মেজরিটি কার্ডাইটিস। রিউমেটিক ফিভারে কতগুলি ক্রাইটেরিয়া আছে, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া। এর মধ্যে মেজর ক্রাইটেরিয়া হলো কার্ডাইটিস, পলিআর্থারাইটিস, কোরিয়ান ইলেকট্রিয়াল মার্জিনেটাম, সাবক্লিনিয়াস নোডিউলস। এটা হলো একটা মেজর ক্রাইটেরিয়া। সাধারণত এটা হয়, দেখা যায় রিউমেটিক ফিভারে 60% হয় তোমার কার্ডাইটিস। কার্ডাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য কমন কার্ডাইটিস। মানে কি? ইনফ্লামেশন অফ দ্য হার্টের যে কোনো স্ট্রাকচার হতে পারে, এটা এন্ডোকার্ডিয়াম হতে পারে, মায়োকার্ডিয়াম হতে পারে, পেরিকার্ডিয়াম হতে পারে, যে কোনো স্ট্রাকচার ক্যান ইনভলভ হতে পারে। সাধারণত পেশেন্টের কমপ্লেইন থাকবে টেকিকার্ডিয়া, আর লং টার্মের থাকবে মাইট্রাল রিগার্জিটেশন। আর একটা হয় তোমার পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস, পলি অর্থ কি? অনেকগুলো।
অনেকগুলি। পলিআর্থ্রাইটিস দেখো, রিউমেটিক ফিভার কিন্তু কমন। রিউমেটিক ফিভার হওয়ার পরে দেখা যায় যে নি জয়েন্ট ফ্লো চলে এসছে। দেখো 8-10 বছরের বাচ্চা অত একটা ফ্যারিঞ্জাইটিস ছিল, ওরা তো খেয়াল করেনি, 1 মাস পর দেখা গেলো যে পা একটা জয়েন্ট ফুলে নিয়ে তোমার ডাক্তার কাছে চলে এসছে। আর একটা না, একাধিক। পলিআর্থ্রাইটিস, এটা মাইগ্রেটরি। মাইগ্রেটরি মানে 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 পরিবর্তন করে, একটা ভালো একটা হবে, জায়গায় রাইট দেখা গেল, রাইট নিতে হলো, এটা ভালো হয়ে গেল, আবার লেফটে শুরু হলো। ইউজুয়ালি লার্জার জয়েন্ট, ইউজুয়ালি লার্জার, সাধারণ বড় জয়েন্ট গুলি, নি অ্যাঙ্কেল এরকম। কারণ এটার একটা কারণ হলো, এটা বলার কারণ হলো যে আর একটা আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা রিউমেটিক ফিভার তো, জি আর একটা সেম নাম আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেখানে হয় স্মল জয়েন্টগুলি, ইন্টারডিজিটাল জয়েন্টগুলি, সেখানে স্মল জয়েন্টগুলি হয়। আর এখানে হয় গিয়ে লার্জ জয়েন্ট এবং মাইগ্রেটরি। এরপর হলো কোরিয়া, লাগবে না। কোরিয়া এটা একটা ঝামেলার জিনিস, সাবকুইনাস মার্জিনটাম। কোরিয়া পারা দরকার না, এটা আসলে এমবিবিএস এর জন্য তোমাদের লাগবে না। এরিথ্রিয়া মার্জিনটাম হইতে পারে, লাগবে না, লাগবে না। আর কতগুলি মাইনর ক্রাইটেরিয়া আছে, এটা জাস্ট শুনলে হবে। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আছে তোমার আর্থালজিয়া, ফিভার, হাই এসআর, এগুলি জাস্ট একটু মনে রাখলাম, এর বেশি কিছু লাগবে না। ট্রিটমেন্টও দরকার নাই। সেকেন্ড নাম কি বললাম? পোস্ট গ্লোমেরুলা। একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই দুটো একটা ধরবি, যদি স্ট্রোকের পরীক্ষা এসে হয় এটাতে, ওটা ধরবে। এখানে প্রথমে হলো দেখো, এখানে সেম কজ বাই স্ট্রোকাই সেরোটাইপ, এই এম টাইপ লাগবে না। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছি, তোমরা যখন ইমিউনোলজিতে যাবে তখন যে স্টেপ রিউমেটিক ফিভার এর, তো এই পড়ছো হাইপার সেন্সিটিভিটি পড়েছো? হাইপার সেন্সিটিভিটি জি স্যার। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 পড়েছো তো? হ্যাঁ স্যার। এখানে এখানে রিউমেটিক ফিভার হলো টাইপ 2 এর এক্সাম্পল, এক্সাম্পল অফ টাইপ 2, এক্সাম্পল অফ টাইপ 2। আর একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলো টাইপ 3, এজিএনটি হলো টাইপ 3, এটাও ইম্পোর্টেন্ট মিডিয়েটেড। আচ্ছা, স্টেটোকাকে আর 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 এই দুইটা পড়লেই হবে, অত অত বেশি লাগবে না। এরপরে অনেক সময় ধরে নাম ধরে, যে ওই যে আগে দেখালাম যে স্টেপস কি ডিজিজ করে, 1 লাইন 2 লাইন, যে অনেক সময় ধরতে পারে যে স্টেপস এটা কি ডিজিজ করে। এটা ধরবে কখন? যখন ওই দুটা পারবে, পারার পরে যে মনে করলো যে আরেকটু নাম্বার দিব, তখন কিন্তু কিছু আনকমন প্রশ্ন জিজ্ঞেস করে, সেখানে স্টেপস কি ডিজিজ করে। স্টেপস ইউজুয়ালি নিউনেটালে করে, ইউজুয়ালি নিউনেটাল ইনফেকশন গুলি করে, নিউনেটাল মেনিনজাইটিস মেইনলি ইট ক্যান কজেস নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে। তাহলে স্টেপটোএগালাক্সি করে হলো নিউমোনিয়া, মেনিনজাইটিস এন্ড ব্যাকটেরিয়াল সেপসিস, কাদের? ইন কেস অফ নিউনেট এটা করতে পারে। এটা ডান দিকে, এটা লাগবে না, যদি ভাই ভাই ধরে এটুকু ধরবে। আর একটা বলেছিলাম এন্টেরোকক্কাই, এটা মেইনলি করে ইউটিআই, এটা না ইউটিআই। 1 লাইন 2 লাইন পারলেই হবে, বেশি লাগবে না। এগুলো লাগবে না, তোমাদের এইটা লাগবে।
এটা তোমাদের আলাদাভাবে পড়তে হবে, আলাদাভাবে তোমাদের পড়তে হবে এই কারণে, কারণ ডেন্টালের জন্য ভিরিডিয়ান স্ট্রোকাকাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো আগে বলেছি আলফা হেমোলাইটিক। এটা হলো দেখো, এই যে ভিরিডেন্স নাম আসছে পুরো গ্রিন থেকে, ভিরিডেন্স মানে হলো গ্রিন, কারণ এটা যে কলোনিটা আমরা দেখছিলাম ব্লাড আকারে, যে কলোনির কালারটা একটু গ্রিনিশ থাকে, সেখান থেকে এটা আসছে ভিরিডেন্স। মেইনলি থাকে দেখো নর্মাল ফ্লোরা অফ ওরাল ক্যাভিটি, এটাই মেইন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থাকতে পারে, জিআই ট্র্যাক্ট থাকতে পারে, ফিমেল জেনিটাল থাকতে পারে। It can remain as normal flora in various sites of the body. For example, it can remain as normal flora in oral cavity, in upper respiratory tract, GI tract, and female genital tract also. তাহলে দেখো ভিরিডিয়ান স্ট্রোকাকাই এত জায়গায় থাকতে পারে, থাকে কি হিসেবে অ্যাজ এ নর্মাল ফ্লোরা, বাট নর্মাল ফ্লোরা ক্যান কজেস ডিজিজ ইন সাম সিচুয়েশন। তোমরা ডেন্টালে যারা আছে অন্তত 5টা নাম শিখবে। কি বলছিলাম, ভিরিডিয়ান স্ট্রোকাকাই, এর মধ্যে দেখো স্ট্রোকারমাইটিস, ওরালিস, স্যাঙ্গুইনিস, এখানে যেখান থেকে মনে হয় 5টা স্পেসিসের নাম শিখে নেবে। আচ্ছা, আমাদের কারেন্ট মনে হয় চলে যাবে যে কোনো সময়, বুঝছো? তো জি, শুনতে পাচ্ছ? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ শোনা যায়। তো আমাদের কোথায় জানি কি হলো, দেখলাম শব্দ হলো, বন্ধ হয়ে গেল। তাহলে এখানে যেটা বললাম যে ভিরিডিয়ান স্ট্রোকাকাই তোমাদের জন্য লাগবে অ্যাটলিস্ট 5টা স্পেসিস শিখবে। এই সব জায়গায় পাবে, তোমরা যে বই পড়ো সেগুলোর মধ্যেও পাবে, টেক্সট বইতেও পাবে। যে তোমাদের যে ডেন্টাল কেরিজ হয় কেন হয়, এটা ইম্পর্টেন্ট। দেখো ওটা সিক্রেটস করে এক্সট্রাসেলুলার ডেক্সট্রান। It has important ability to produce endocarditis করতে পারে। কেন? they produce extracellular dextran, একটা জিনিস প্রডিউস করে, এটা হেল্প করে adherence। এটা হলো mediate adherence and propagation of this organism to cardiac valves। এই কারণে it can causes bacterial endocarditis। কেন? it produce extracellular dextran। লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আচ্ছা, স্টেপটোনিউমোনিয়া আজকে না, স্টেপটোনিউমোনিয়া আলাদাভাবে একটু একটু বলতে হবে, এটা অনেক সময় ধরে। আচ্ছা তোমরা আছো 37 জন, নাই কে কে? এটা শুধু আমাকে বলো। স্যার 38 জন ছিল। 38 জন কে নাই একটু বলো। একজনকে রোল কল করতে পারবো না। কে? স্যার 15 বেচে সবাই আছে। এখন হলো, আর ওই পুরোনো ব্যাচে কে নাই? স্যার রোল 9। রোল 9। রোল 9 হ্যাঁ 14 বেচ। হ্যাঁ 14 আছে, 14 আছে। আচ্ছা রোল 9 স্যার ছিল, স্যার রোল 9 ছিল আগে, ছিল না স্যার 26 যে ছিল বাদ দাও, 20 ছিল, 26 নাই। 26 ছিল, 26 বেচে স্যার, 13 বেচে 26। 13 ব্যাচে 26। তারপর একজন স্যার শর্ট পেন ছিল স্যার, উনি ও স্যার শর্ট 41 পেন আছে। 14 ব্যাচের 41। 41 আছে, হ্যাঁ গত স্যার ব্যাচ ছিল না। 41। হ্যাঁ স্যার 41 আছে স্যার। 41 আছো? 41 হ্যাঁ দেখা যাচ্ছে। শব্দ করে না তো? তাহলে নাই শুধু 26, এই তো 13 ব্যাচের। জি স্যার 13 বেচে 26। আর একজনই স্যার, আমরা তো। আর একজনই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে আর নূতনে ঢুকবো না, এইটুকুই থাকলো। এরপরে তোমাদের নেক্সট ক্লাসে এটা একটু পড়াবো এবং মাইক্রোবায়োম টিউবারকুলোসিস দিয়ে আমরা সিস্টেম ব্যাকটেরিয়া শেষ করে দিয়ে আমরা পরে ভাইরোলজি ঢুকে যাব। মানে এরপরে আর একটা ক্লাস হবে সিস্টেম ব্যাকটেরিয়াতে, সেটার আনসার হয়তো একটা নিবেন। এরপরে আমরা এটা মানে টার্ম 1 বাদ দিয়ে টার্ম 2 তে চলে যাব এবং ভাইরোলজিতে শুরু করব। ভাইরোলজি তোমার কিছু
তোমাদের ত্রিভুজ স্যার নিবে, কিছু আমি নিব।